পৃথিবীতে এমন এক ক্ষুদ্র শত্রু আছে যা ভাইরাস নয় বরং ছত্রাক, যা আমাদের শরীরের প্রতিরোধ ক্ষমতাকে হার মানাতে পারে। এটি বাতাসে ভেসে বেড়ায়, ফুসফুসে ঢুকে ধীরে ধীরে মারাত্মক রোগ তৈরি করে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, কিছু ছত্রাক এখন ওষুধকে প্রতিরোধ করতে সক্ষম। এই ছত্রাক দ্রুত ফুসফুসে ঢুকে নিউমোনিয়া বা এমনকি রক্তে সংক্রমণ ঘটাতে পারে। হাসপাতালে গেলে অপেক্ষা করছে সুপার ব্যাকটেরিয়া, যার বিরুদ্ধে এখনও কোনো ওষুধ নেই। তাহলে প্রশ্ন হলো, এটি কি হতে পারে? পরবর্তী গ্লোবাল মহামারীর কারণ? কিন্তু সময় এখনও আছে। আপনি কি ভাবছেন কমেন্টে জানান এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2016 সাল রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলে হঠাৎ ছড়িয়ে পড়ে ভয়ঙ্কর এক রোগ, সাইবেরিয়ান প্লেগ। এই মহামারীতে মারা যায় এক শিশু, আক্রান্ত হয় ডজন ডজন মানুষ, আর প্রায় 1000-এরও বেশি রেইনডিয়ারও সংক্রমিত হয়। বিজ্ঞানীরা জানান এই প্লেগের মূল কারণ ছিল অস্বাভাবিক উষ্ণতা। অতিরিক্ত গরমের ফলে সাইবেরিয়ার বরফ ঢাকা মাটির নিচে থাকা পারমাফ্রস্ট গলতে শুরু করে। ফলে বেরিয়ে আসে একটি রেইনডিয়ারের মৃতদেহ, যেটি প্রায় 75 বছর ধরে বরফের নিচে চাপা পড়েছিল। সেই মৃতদেহ থেকেই ছড়িয়ে পড়ে মারাত্মক ব্যাকটেরিয়া। তবে বিজ্ঞানীদের মতে সাইবেরিয়ান প্লেগই আমাদের পৃথিবীতে লুকিয়ে থাকা একমাত্র ভয়ঙ্কর বিপদ নয়, বরং বরফের নিচে মাটির গভীরে, এমনকি সমুদ্রের পানিতেও অজানা বিপদ লুকিয়ে আছে। 2016 সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের দুইজন মাইক্রোবায়োলজিস্ট মিয়া ব্রেডবার্ট এবং বন রোভার একটি চমকপ্রদ আবিষ্কার করেন। তারা দেখেন মাত্র 200 লিটার সমুদ্রের পানির মধ্যেই পাওয়া গেছে প্রায় 5000-এরও বেশি অজানা ভাইরাস। এই ভাইরাসগুলো কবে, কিভাবে বা কোন পরিস্থিতিতে প্রাণঘাতী হয়ে উঠতে পারে তা কেউই জানে না। ঠিক যেমন এক সময় করোনা ভাইরাসকেও তেমন গুরুত্ব দেওয়া হয়নি। 1960-এর দশকে প্রথম করোনা ভাইরাস আবিষ্কৃত হয়। তখন এটা শুধু পাখি ও প্রাণীর জন্য বিপজ্জনক বলে মনে করা হতো, কিন্তু প্রায় 50 বছর পর সেটি হয়ে ওঠে 21 শতাব্দীর অন্যতম ভয়াবহ মহামারীর কারণ, কোভিড-19। সৌভাগ্যক্রমে আমরা সেই ভাইরাসকে পরাজিত করার পথ খুঁজে পেয়েছি, কিন্তু বিজ্ঞানীরা এখন সতর্ক করছেন একটি নতুন অজানা বিপদ, যার নাম দেওয়া হয়েছে প্যান্ডেমিক এক্স, যে কোনো সময় আবার পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই মহামারী এক্স আসবে কোথা থেকে? কিন্তু যদি সেই ভয়াবহ মহামারী, যাকে প্যান্ডেমিক এক্স বলা হচ্ছে, আসলেই ইতিমধ্যেই শুরু হয়ে গিয়ে থাকে, গবেষকরা বলছেন পরবর্তী বৈশ্বিক মহামারী হয়তো কোনো ভাইরাস থেকে নয়, বরং আরও ভয়ঙ্কর ব্যাকটেরিয়া থেকে আসতে পারে। ইদানিং বিজ্ঞানীরা লক্ষ্য করছেন নিত্য নতুন বিপজ্জনক ব্যাকটেরিয়া দেখা দিচ্ছে, যেগুলো আগের যে কোনো সময়ের চেয়ে বেশি প্রতিরোধক্ষম। এর মধ্যে একটি হলো তথাকথিত দুঃস্বপ্নের ব্যাকটেরিয়া, সিপিই। এটা এমন এক সুপার ব্যাকটেরিয়া যাকে পৃথিবীর কোনো পরিচিত অ্যান্টিবায়োটিকই হত্যা করতে পারে না। এই ধরনের ব্যাকটেরিয়াগুলোকে বলা হয় সুপার বাগস। তারা প্রায় অমর, অর্থাৎ কঠিন পরিবেশেও টিকে থাকতে পারে। তাপ, ঠান্ডা, এমনকি ওষুধের আক্রমণও টলাতে পারে না তাদের। তারা নিজেদের চারপাশে এক ধরনের প্রতিরক্ষামূলক স্তর তৈরি করে, যার ফলে তারা ঘুমন্ত অবস্থায় শতাব্দীর পর শতাব্দী বেঁচে থাকতে পারে, কোনো খাবার, পানি বা পুষ্টি ছাড়াও। বিজ্ঞানীরা বলেছেন এই সুপার ব্যাকটেরিয়াগুলোর বিরুদ্ধে আমাদের প্রতিরক্ষা প্রায় নেই বললেই চলে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিসিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি এর তথ্য অনুযায়ী 2050 সালের মধ্যে সিপিই ব্যাকটেরিয়া একাই ক্যান্সারের চেয়েও বেশি মানুষকে মৃত্যুর মুখে ঢেলে দিতে পারে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো, এই সংক্রমণগুলো সাধারণত ছড়ায় হাসপাতাল থেকেই, যেখানে রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা আগেই দুর্বল থাকে। যেহেতু অ্যান্টিবায়োটিক এখন আর সুপার ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করে না, তাই সিপিই সহজেই শরীরের ভেতর ছড়িয়ে পড়তে পারে, যা শেষ পর্যন্ত সেপসিস, অঙ্গ বিকল, এমনকি মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে। তাহলে কি এই ব্যাকটেরিয়াই মানবজাতিকে শেষ করে দেবে? না, ভয় পাবেন না, এখানে আছে একটা সুসংবাদ। জন হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর হেলথ সিকিউরিটির গবেষক ডক্টর আশা অ্যাডালজিয়া বলেছেন, যদিও এই ব্যাকটেরিয়াগুলো খুবই ভয়ঙ্কর, তবে এইগুলো সাধারণত হাসপাতালের মতো চিকিৎসা পরিবেশেই ছড়ায়। অর্থাৎ আপনি সুপার মার্কেটে, বাসে বা ট্রেনে গিয়ে এদের দ্বারা সংক্রমিত হওয়ার ঝুঁকি প্রায় নেই বললেই চলে। তাই সিপিইকে প্যান্ডেমিক এক্স বলা যায় না, কারণ এটি দ্রুত বিশ্বজুড়ে ছড়িয়ে মানবজাতির অর্ধেককেও ধ্বংস করতে পারবে না। কিন্তু ভাইরাসের ক্ষেত্রে বিষয়টা একদমই আলাদা। ভাইরাসের রয়েছে অনেক বেশি সম্ভাবনা দ্বিতীয় ছড়িয়ে পড়ার, বিশেষত যখন বিজ্ঞানীরা সম্প্রতি এক চমকপ্রদ বিষয় আবিষ্কার করেছেন। তুমি কি জানো, কিছু ভাইরাসের আসলে হাত এবং পা এর মতো গঠন আছে,
শুনতে অবিশ্বাস্য লাগলেও এটি সত্য। 2019 সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী বনের মাটি থেকে নমুনা সংগ্রহ করে আবিষ্কার করেন এক ধরনের দৈত্য ভাইরাস, যার প্রস্থ ছিল প্রায় 635 ন্যানোমিটার। তুলনা করলে দেখা যায় সাধারণ ফ্লু ভাইরাসের ব্যাস মাত্র 80 থেকে 120 ন্যানোমিটার। মানে এই নতুন ভাইরাসগুলো অনেক গুণ বড় এবং জটিল গঠনের। মাত্র কয়েক মুঠো মাটি থেকেই গবেষকরা আবিষ্কার করেন বিভিন্ন প্রজাতির বিশালাকার ভাইরাস, যেগুলো গঠন এবং চেহারা এতটাই অদ্ভুত ছিল যে বিজ্ঞানীরা আগে কখনো এমন কিছু কল্পনাও করেননি। উদাহরণস্বরূপ দৈত্য মিমি ভাইরাস প্রথম পাওয়া যায় 1992 সালে, কিন্তু মজার বিষয় হলো তখন বিজ্ঞানীরা সেটাকে ভুল করে সাধারণ ব্যাকটেরিয়া ভেবেছিলেন শুধু এর বিশাল আকারের কারণে। এই মিমি ভাইরাস কণার দৈর্ঘ্য ছিল প্রায় 750 ন্যানোমিটার, মানে এটি সত্যি এক বিশাল ভাইরাস। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই দৈত্য ভাইরাসগুলো আসলে কতটা বিপজ্জনক? এই ভাইরাসগুলো বেঁচে থাকার জন্য অবশ্যই কোনো হোস্ট সেলে প্রবেশ করতে হয়, তারপর সেখানে তৈরি করে এক ধরনের ভাইরাল ফ্যাক্টরি, যেখান থেকে তৈরি হয় অসংখ্য নতুন ভাইরাস কণা। যেসব ভাইরাস দ্রুত তাদের ডিএনএ পরিবর্তন করতে পারে, তাদের সংক্রমণ ও অভিযোজন ক্ষমতা সবচেয়ে বেশি। আর কিছু দৈত্য ভাইরাসের তো রয়েছে বিশেষ সুপার টুল। উদাহরণ হিসেবে বলা যায় টুপান ভাইরাস, যা আবিষ্কৃত হয় ব্রাজিলে। এই ভাইরাসটি তার ডিএনএ বের করে দেয় এক বিশেষ ছিদ্রের মাধ্যমে, যেটাকে বিজ্ঞানীরা বলেন স্টারগেট, একটি ছোট দরজা যা ভাইরাসের বাইরের স্তরে থাকে এবং তার জীবনচক্রের বেশিরভাগ সময় বন্ধই থাকে। কিন্তু একবার ভাইরাসটি হোস্ট সেলের ভেতরে প্রবেশ করলে এই স্টারগেট খুলে যায়, আর ভাইরাসের জেনেটিক উপাদান নতুন গঠিত পথ দিয়ে সহজেই সেলের ভেতর প্রবেশ করে যায়। এই প্রক্রিয়াটি ভাইরাসকে দ্রুত সংক্রমণ ছড়াতে সাহায্য করে। অনেক দিন ধরেই বিজ্ঞানীরা মনে করতেন এই ধরনের দৈত্য ভাইরাস মানুষ বা প্রাণীর জন্য তেমন বিপজ্জনক নয়, কারণ এগুলো সাধারণ সংক্রমিত করে ব্যাকটেরিয়া বা আর্কিয়া নামের ক্ষুদ্র জীবগুলোকে। কিন্তু সম্প্রতি বিজ্ঞানীরা এক চমকপ্রদ তথ্য পেয়েছেন। ছোট ভাইরাসগুলো কখনো কখনো বড় ভাইরাসের ভেতরে প্রবেশ করে তাদের সংক্রমিত করতে পারে। অর্থাৎ যদি কোনো দৈত্য ভাইরাস এর ভেতরে এক বিপজ্জনক ছোট ভাইরাসকে বহন করে, তাহলে সেটি খুব সহজেই প্রাণঘাতী রূপ নিতে পারে। গবেষকদের ধারণা, আমাদের এই পৃথিবীতে এখন পর্যন্ত প্রায় 10 প্রকারের নিয়ন ভাইরাস রয়েছে, যেগুলো এখন সম্পূর্ণভাবে বোঝা যায়নি। বিজ্ঞানীরা পৃথিবীর বিভিন্ন জায়গার দৈত্য ভাইরাস খুঁজে পেয়েছেন, যেগুলো অনেক সময় বায়ু, জল, মাটি সব জায়গায় বিদ্যমান। সাধারণত এগুলো মানুষের জন্য ক্ষতিকর নয়, বরং ব্যাকটেরিয়া বা অন্যান্য প্রোক্যারিওটিক জীবকে সংক্রমিত করে। কিন্তু ভয়ঙ্কর বিষয় হলো, কিছু ক্ষেত্রে দেখা গেছে ছোট ভাইরাস বড় ভাইরাসকে সংক্রমিত করতে পারে। অর্থাৎ বড় ভাইরাসগুলো বিপজ্জনক ভাইরাস বহন করতে পারে, যা একজন মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। এরপর বলা হয়েছে একটি বিশাল ভাইরাস সাইবেরিয়ান বরফের নিচে পাওয়া যায়। এটি 1500 ন্যানোমিটার প্রশস্ত, যা কোভিড-19 ভাইরাসের চেয়ে 10 গুণ বড় এবং অবিশ্বাস্যভাবে 30,000 বছর ধরে বরফে জমে থেকেও সক্রিয় ছিল। ফরাসি বিজ্ঞানী জ্যান মাইকেল ক্লেভার এই ভাইরাসকে গবেষণাগারে পুনর্জীবিত করে দেখেন যে এটি এখনও জীবিত কোষকে সংক্রমিত করতে পারে। শেষে বলা হয়, আমরা জানি না আর কত প্রাচীন ভাইরাস হিমবাহ ও বরফের নিচে ঘুমিয়ে আছে, যেগুলো একদিন গলে গলে আবার জেগে উঠতে পারে। উদাহরণ হিসেবে দেওয়া হয়েছে 1997 সালে আলাস্কার সিওয়ার্ড শহরে খনন করা এক মহিলার মমিফাইড দেহে পাওয়া যায় 1918 সালের স্প্যানিশ ফ্লু ভাইরাসের জিনোমিক উপাদান, যা এক সময় দুনিয়া জুড়ে মহামারী সৃষ্টি করেছিল। 1997 সালে আলাস্কার যে মহিলার দেহে স্প্যানিশ ফ্লু ভাইরাসের জিনোম পাওয়া গিয়েছিল, সেটি আসলে ছিল ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। এই ভাইরাস নাক, মুখ বা চোখের মাধ্যমে শরীরে প্রবেশ করে, এরপর শ্বাসযন্ত্রে সংক্রমণ ঘটায় এবং শেষে নিউমোনিয়াতে রূপ নেয়, যা প্রাণঘাতী হতে পারে। গবেষকদের মতে 1918 থেকে 1919 সালের মধ্যে স্প্যানিশ ফ্লুতে প্রায় 5 কোটি মানুষ মারা গিয়েছিল। এরপর ভয়ঙ্কর একটি সম্ভাবনা কথা বলা হয়েছে, যদি এই ভাইরাসগুলো আবার বরফ গলে বেরিয়ে আসে, তাহলে তা মানবজাতির জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে। বক্তা বলেছেন, বিজ্ঞানীদের উচিত এই প্রাচীন বরফের নিচে থাকা ভাইরাস নিয়ে অতিরিক্ত পরীক্ষা না করা, কারণ বরফ যতদিন জমে থাকবে ততদিন সেই ভাইরাসগুলো বন্দী থাকবে। কিন্তু গ্লোবাল ওয়ার্মিং যদি বাড়ে, তাহলে বরফ গলে গিয়ে এই ভাইরাসগুলো পৃথিবীতে ছড়িয়ে পড়বে, যা হবে এক প্রকার প্যান্ডোরাক্স বক্স খোলার মতো বিপজ্জনক। এরপর উল্লেখ করা হয়েছে ডক্টর আন্দ্রে স্পেক, যিনি ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিনের সহযোগী অধ্যাপক। তিনি দাবি করেন যে একটি নতুন মহামারী ইতোমধ্যেই শুরু হয়ে গেছে। তিনি বোঝাতে চেয়েছেন, আমরা যখন দৈত্য ভাইরাস বা ব্যাকটেরিয়ার বিরুদ্ধে লড়াই করছি, তখনই এক অতি ক্ষুদ্র ও নীরব শত্রু আমাদের শরীরে ঢুকে পড়ছে। এটি কোনো ল্যাবে
বানানো ভাইরাস নয়, বরং এটি একটি ছত্রাক যা মানুষের জন্য মারাত্মক বিপদ তৈরি করছে। তিনি বলেন, ছত্রাকজনিত সংক্রমণ খুব বিপজ্জনক, শনাক্ত করা কঠিন, চিকিৎসা করাও কঠিন। বিশেষজ্ঞদের ধারণা অনুযায়ী এই নতুন ছত্রাকজনিত মহামারী শুরু হয় 2009 সালে এশিয়ায় আবিষ্কৃত ক্যান্ডিডা নামের এক প্রজাতি থেকে। ক্যান্ডিডা অ্যারিস নামের ছত্রাকটি প্রথমে তেমন পরিচিত ছিল না, কিন্তু কোভিড মহামারীর সময় এটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং হাসপাতালে থাকা রোগীদের মধ্যে ভয়াবহ সংক্রমণ ঘটায়। বিশেষ করে যেসব রোগীদের রোগ প্রতিরোধ ক্ষমতা করোনা ভাইরাসের কারণে দুর্বল হয়ে গিয়েছিল, তাদের মধ্যে এটি সহজেই সংক্রমণ ঘটায়। এই ছত্রাক রক্ত প্রবাহ, স্নায়ুতন্ত্র, এমনকি মস্তিষ্ক ও হৃৎপিণ্ডের মতো গুরুত্বপূর্ণ অঙ্গগুলোকেও প্রভাব ফেলতে পারে, যা একে অত্যন্ত বিপজ্জনক করে তোলে। কিন্তু এখানেই শেষ নয়, আরও অনেক ভয়ঙ্কর ছত্রাক রয়েছে যেগুলো সংক্রমণ অনেক সময় অচেনাভাবে আমাদের শরীরে ঢুকে যায় এবং দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকে। উদাহরণস্বরূপ, তুমি নিশ্চয়ই বাথরুমের দেয়ালে কালো ছাঁচ দেখেছো, তাই না? ওইটাই আসলে এক ধরনের ছত্রাক যার নাম অ্যাসপারজিলাস। এই ছত্রাকের একটি বিশেষ বৈশিষ্ট্য হলো এটি শুকনো ও আর্দ্র দুই ধরনের পরিবেশেই বেঁচে থাকতে পারে। আবার এটি উষ্ণ ও নিম্ন তাপমাত্রার প্রতিও টিকে থাকতে সক্ষম। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এই ছত্রাক পৃথিবীর প্রায় সব জায়গাতেই ছড়িয়ে আছে, বাতাসে, মাটিতে, এমনকি আমাদের আশেপাশের ঘরেও। যদিও এটি সাধারণত ক্ষতিকর নয়, কিন্তু যদি দুর্ঘটনাক্রমে এর স্পোর মানে ছত্রাকের ছোট কণা শ্বাসের মাধ্যমে শরীরে ঢুকে যায়, তখনই সমস্যা শুরু হয়। এটি ফুসফুসে প্রবেশ করে এবং সেখান থেকে রক্ত প্রবাহে ছড়িয়ে পড়ে। যদি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী থাকে তাহলে শরীর নিজেই সংক্রমণকে নিয়ন্ত্রণ করতে পারে, কিন্তু যদি কারো ইমিউন সিস্টেম দুর্বল হয় বা সে দীর্ঘদিন ধরে ফুসফুসের রোগে আক্রান্ত থাকে, তাহলে এই ছত্রাক গুরুতর নিউমোনিয়া সৃষ্টি করতে পারে, এমনকি পুরো শরীরে ছড়িয়ে পড়ে মৃত্যুর কারণও হতে পারে। তাহলে প্রশ্ন হলো, ছত্রাক কি সত্যি একটি মারাত্মক মহামারীর সূত্রপাত করতে পারে? ডক্টর জন নিকলসন, ডিউকের ইনফেকশাস ডিজিজ ডিপার্টমেন্টের প্রধান, বহু দশক ধরে ছত্রাকজনিত সংক্রমণ নিয়ে গবেষণা করেছেন। তার সতর্কবাণী হলো, কিছু ছত্রাকের প্রজাতি এখন অ্যান্টিফাঙ্গাল ওষুধের প্রতিরোধী হয়ে উঠেছে, অর্থাৎ ব্যাকটেরিয়া, ভাইরাস ও ছত্রাক এই ক্ষুদ্র জীবগুলো ধীরে ধীরে শিখছে কীভাবে আমাদের প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে চলতে হয়, এবং তারা ক্রমশ শক্তিশালী হচ্ছে। সবচেয়ে ভয়ানক দৃশ্যটা কেমন হবে? ধরা যাক একটি ফ্লু ভাইরাস প্রথমে আমাদের ইমিউন সিস্টেম দুর্বল করে ফেললো, এরপর সেখানে ছত্রাক এসে প্রবেশ করে ফুসফুসে গিয়ে নিউমোনিয়া সৃষ্টি করলো। তোমাকে হাসপাতালে ভর্তি হতে হবে, কিন্তু সেখানে তোমাকে আক্রান্ত করতে পারে একটি সুপার ব্যাকটেরিয়া যার বিরুদ্ধে এখনও কার্যকর কোনো ওষুধ পাওয়া যায়নি। চূড়ান্তভাবে দুর্বল প্রতিরোধ ক্ষমতাও একসাথে আক্রমণের ফলে মানবদেহে অতিরিক্ত চাপ সহ্য করতে পারবে না। তাই কি বলা যায়, ছত্রাক কি পরবর্তী বিশ্বব্যাপী মহামারীর কারণ হবে? এটি সম্পূর্ণরূপে অসম্ভব নয়, তবে সম্ভবত নির্ভর করে অনেক জটিল বিষয়ের ওপর। আমাদের প্রতিরক্ষা, হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা, পরিবেশগত পরিবর্তন এবং চিকিৎসা বিজ্ঞান কতটা প্রশস্ত ইত্যাদি। তাহলে আমরা জানলাম, ভাইরাস, সুপার ব্যাকটেরিয়া এবং ছত্রাক এরা সবই আমাদের দেহের প্রতিরোধ ক্ষমতা চ্যালেঞ্জ করতে পারে। কিছু স্ট্রেন এতই শক্তিশালী যে তারা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধকেও আটকাতে পারে। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যি প্রস্তুত? বিশ্বব্যাপী গ্লোবাল ওয়ার্মিং, হিমবাহ গলানো এবং আধুনিক সংক্রমণ সব মিলিয়ে একটি নতুন মহামারীর ঝুঁকি তৈরি করছে। তাই পরবর্তী ভাইরাস বা ছত্রাক কখনো আমাদের অপ্রশস্ত অবস্থায় আক্রান্ত করতে পারে। এটাই ভয়ঙ্কর বাস্তবতা। আপনি কি এই বিপদকে নীরবভাবে দেখবেন, নাকি সচেতন হয়ে প্রস্তুতি নেবেন? এই ভাবনাটি আমাদের সবার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।